পরিসংখ্যান বিষয় প্রথম ক্লাস। মৌলিক পরিসংখ্যান। মৌলিক পরিসংখ্যান, বেসিক স্ট্যাটিস্টিক্স। বেসিক স্ট্যাটিস্টিক্স, মৌলিক পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর একেবারে বেসিক ধারণা, যে শুরুর ধারণা, এটা হচ্ছে মৌলিক পরিসংখ্যান। আমি মনে করো এটা লিখলাম, এটা কত বলো তো দেখি। এটা 60 লিখলাম, 60, 60। এটা কি পরিসংখ্যান? না, এটা একটা সংখ্যা, এটা একটা অঙ্কমান বা একটা সংখ্যা। যখনই বলবো আমরা ক্লাসে কতজন আছি এই মুহূর্তে, 60 জন, তখনই এটা পরিসংখ্যান। যখন কোন সংখ্যা মান কোন বৈশিষ্ট্যের ধারক বাহক হবে বা কোন বৈশিষ্ট্যকে তুলে ধরবে, কোন কিছু সম্পর্কে ধারণা দেবে, তখনই সেটা হচ্ছে পরিসংখ্যান। তো কাকে বলে পরিসংখ্যান আমরা একটু শুনি। বিভিন্ন পদ্ধতি বা কলাকৌশল সম্বলিত এমন একটি বিজ্ঞান যা সংখ্যা তথ্য নিয়ে আলোচনা করে। যে কোনো কিছুর তথ্য, সংখ্যা তথ্য নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় পরিসংখ্যান। আবার কোন কোন পরিসংখ্যানবিদ পরিসংখ্যানকে সংখ্যাত্মক তথ্য, আবার কেউ কেউ একটি সংখ্যাত্মক পদ্ধতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেন। পরিসংখ্যানের কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই, সবাই মিলে যে কোনো নির্দিষ্ট সংজ্ঞা দিবে তা এরকমটা নয়, নাই আর কি। যেমন ওয়েবস্টার বলেছেন যে পরিসংখ্যান হলো কোনো রাষ্ট্রের জনসাধারণের অবস্থা সম্পর্কিত শ্রেণীবদ্ধ তথ্যাবলী। ওয়েবস্টার কি বলেছেন? যেমন উনি বলেছেন যে পরিসংখ্যান হলো কোনো রাষ্ট্রের জনসাধারণের অবস্থা সম্পর্কিত শ্রেণীবদ্ধ তথ্যাবলী। জনসাধারণের অবস্থা সম্পর্কিত শ্রেণীবদ্ধ বা সারণীবদ্ধ তথ্যাবলী, যা সংখ্যায় বা সংখ্যা সারণী বা অন্য কোনো সারণী বা শ্রেণী বিন্যাসের মাধ্যমে বা অন্য যে কোনো ভাবে বিবৃত করা যায় বা তুলে ধরা যায়। আবার বাউলি বলেছেন, এল বাউলির মতে, পরিসংখ্যানবিদ এল বাউলি বলেন যে পরিসংখ্যান হলো কোনো অনুসন্ধান ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার সংখ্যাত্মক বর্ণনা। যে কোনো কিছুর সংখ্যাত্মক বর্ণনাই হচ্ছে পরিসংখ্যান, যে কোনো অনুসন্ধানের। ইউল ক্যান্ডেল বলেছেন যে, ইউল এবং ক্যান্ডেল দুইজনে মনে করেন যে পরিসংখ্যান সংখ্যাত্মক তথ্য যা বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় মাত্রায় প্রভাবিত। বিভিন্ন হবে বিভিন্ন জন বলেছেন। এটা বহু বচনার্থে আবার পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন হরিস সেক্রিস্ট। উনি বলেন যে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি যা নানাবিধ কারণ দ্বারা যথেষ্ট মাত্রায় প্রভাবিত, সংখ্যায় প্রকাশিত, নির্ভুলভাবে যুক্তিসঙ্গত মানে গণনাকৃত বা প্রাক্কলিত বা নিরূপিত, পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক ভাবে সংগৃহীত এবং পারস্পরিক সম্পর্কে উপস্থাপিত। যাই হোক, এক একজন এক এক ভাবে বলেছেন। আবার এক বচনার্থে পরিসংখ্যানের সংজ্ঞা দিয়েছেন। যেমন এক বচনার্থে বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর এ ফিশার। উনি বলেন পরিসংখ্যান বিজ্ঞান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রয়োগ করা হয়। আবার ডাব্লিউ আই কিং মনে করেন যে পরিসংখ্যান হচ্ছে কোন অনিশ্চিত বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। যাই হোক, বিভিন্ন জন বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন, সবগুলো সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে সংখ্যা বিশ্লেষণ করে তথ্য উদ্ঘাটন করা যায়। এক কথায় আমরা বলতে পারি যে কোনো কিছুর সংখ্যাত্মক বিশ্লেষণই হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের ক্ষেত্র পরিধি তোমরা পড়ে নিবা। পরিসংখ্যান কি আমরা আলোচনা করতেছি একেবারে বেসিক প্রথম অধ্যায়, পরিসংখ্যান পরিচিতি। এটা ছিল প্রথম অধ্যায়, পরিসংখ্যান পরিচিতি। পরিসংখ্যান পরিচিতি। পরিসংখ্যান কি? পরিসংখ্যানের আওতা বা পরিধি বা বিষয়বস্তু, ক্ষেত্র একই কথা। তারপরে আমরা এখান থেকে পড়ব পরিসংখ্যানের গুরুত্ব, ব্যবহার। পরিসংখ্যানের গুরুত্ব বা ব্যবহার। এরপরে অর্থনীতিতে পরিসংখ্যান। অর্থনীতিতে পরিসংখ্যানের ব্যবহার বা অর্থনীতিতে পরিসংখ্যান, এই টপিকটা তোমরা পড়ে নিবা। এগুলো সাধারণ টপিক, একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে।
পরিসংখ্যান বিজ্ঞান না কলা? পরিসংখ্যান বিজ্ঞান না কলা? তথ্য বিশ্ব বা সমগ্র, পপুলেশন মানে কি জনগণ বা জনসমষ্টি, কিন্তু পরিসংখ্যানে হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্র। কোন বৈশিষ্ট্যের সকল একক নিয়ে বা কোন বৈশিষ্ট্য সকল এককের সমষ্টি বা সকল এককের সেটকেই বলা হয় তথ্য বিশ্ব। সাধারণভাবে বললাম, মনে করো কারমাইকেল কলেজে 15,000 স্টুডেন্ট রানিং আছে, 15,000 জনের বয়সের সেট দেয়া আছে, 15,000 জনের বয়সের তথ্য দেয়া আছে, সবারই বয়সের তথ্যের সেটকে বলা হয় তথ্য বিশ্ব বা সমগ্র। কারণ এক কথায় সবাইকে নিয়ে যে তথ্য সেটাকে বলা হয় তথ্য বিশ্ব। ভালো করে শোনো, পরিসংখ্যানের ভাষায় আমরা যদি বলি যে পরিসংখ্যানে কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল সকল এককের সেটকে বলা হয় তথ্য বিশ্ব, বা পরিসংখ্যানে কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুকূল সকল এককের পূর্ণ তালিকা। যে একটু আগে বলেছিলাম কারমাইকেল কলেজে 15,000 জন স্টুডেন্ট রানিং আছে, তাহলে 15,000 জনের বয়সের তথ্য দেয়া আছে। মনে করো কারো বয়স 18 বছর, কারো বয়স 24 বছর, কারো বয়স 26 বছর, আবার কারো বয়স 16 বছর, এইরকম করে 15,000 জনেরই বয়স আছে সর্বশেষ, এটা মনে করো সবার সকল এককের পূর্ণ তালিকা তথ্যের, এটি একটা তথ্য বিশ্ব। রংপুর সিটি কর্পোরেশনে মনে করো 5,000 রিক্সাওয়ালা আছে, 5,000 রিক্সাওয়ালার সবার দৈনিক আয়ের সেটটাই হচ্ছে একটা তথ্য বিশ্ব। মনে করো কারো আয় 500 টাকা, কারো আয় 400 টাকা, কারো আয় 700 টাকা, কারো আয় 1200 টাকা, আবার কারো আয় 800 টাকা, এরকম 5,000 জনেরই তথ্য দেয়া আছে, এটা একটা তথ্য বিশ্ব। সমগ্রক বা তথ্য বিশ্ব দুই ধরনের, সসীম সমগ্রক, সমগ্র কথাটা বেশি ব্যবহার করা হয় আর কি, তথ্য বিশ্ব থেকে সমগ্রটা বেশি ব্যবহার করা হয়। পপুলেশন সমগ্রক আহ দুই ধরনের, সসীম আর অসীম। সসীম সমগ্রক আর একটা হচ্ছে অসীম সমগ্রক। সসীম সমগ্রক আর একটা হচ্ছে অসীম সমগ্রক। খেয়াল করি, সসীম সমগ্রক আর অসীম সমগ্রক। সসীম সমগ্রক কি লিমিটেশন দেওয়া আছে যে 50 জন বা 500 জন বা 300 জন, এরকম নির্দিষ্ট আছে তথ্য। মনে করো যে কোনো সমগ্রক নির্বাচিত অংশকে, না ভুল বলছি, সসীম সমগ্রক হচ্ছে যে সমগ্রকের উপাদান সংখ্যা সীমিত বা নির্দিষ্ট, গণনাযোগ্য, কাউন্ট করা যাবে, সেটা হচ্ছে সসীম সমগ্রক। যেমন কোন একটা শ্রেণীর সকল শিক্ষার্থীর তালিকা, একটি কারখানায় 5,000 শ্রমিক আছে, 5,000 জন শ্রমিকের বয়সের সেট, আমরা 5,000 জনের অ্যাকাউন্ট করতে পারবো, এটা হলো সসীম। আর অসীম সমগ্রক হচ্ছে কাউন্টেবল নয়, যে সমগ্রকের উপাদান সংখ্যা সীমাহীন এবং গণনা করে শেষ করা যায় না। কোন নদীর মাছের সংখ্যা, নদীতে তো অনেক মাছ আছে, গণনা যাবে কিন্তু শেষ করতে পারবো না আমরা, এটা হলো অসীম সমগ্রক। আশা করি সবাই বুঝেছ। নমুনা, স্যাম্পল, নমুনা, স্যাম্পল কাকে বলা হয়? নমুনা। খেয়াল করি, স্যাম্পল বা নমুনা শুনি একটু আমরা মনোযোগ সহকারে। স্যাম্পল বা নমুনা হচ্ছে, মনে করি যে বলেছিলাম কারমাইকেল কলেজে 15,000 জন স্টুডেন্ট আছে, সবার বয়সের সেটকে বলা হয় তথ্য বিশ্ব, বা সবার ওজনের সেটকে বলা হয় তথ্য বিশ্ব। তোমাকে যদি, যেমন কারমাইকেল কলেজে 15,000 স্টুডেন্ট আছে, 15,000 স্টুডেন্টের যদি আমি গড় বয়স বের করতে বলি, তোমাকে কি করতে হবে? 15,000 জনের বয়স যোগ করে 15,000 দিয়ে ভাগ করতে হবে। এটা একটা টাফ, অনেক কষ্ট এবং অনেক সময় ভুলও হতে পারে, সময় সাপেক্ষ, ব্যাপক। তো আমরা পরিসংখ্যানিক কাজগুলো কখনো এইভাবে করি না। তো আমরা কি করবো, কারমাইকেল কলেজের 15,000 স্টুডেন্ট আছে, এটার যদি আমরা গড় বয়স বের করতে চাই, মনে করো এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে 5 জনের বয়স নিব, সেকেন্ড ইয়ার থেকে 5 জন, অনার্স ফার্স্ট ইয়ার থেকে 5 জন, সেকেন্ড ইয়ার থেকে 5 জন, থার্ড ইয়ার থেকে 5 জন, ফোর্থ ইয়ার থেকে 5 জন, মাস্টার্স থেকে 5 জন, তাহলে 7টা লেভেল থেকে নিচ্ছি, 5 35 জনের বয়স নিলাম। ওই 35 জনের বয়স যোগ করে 35 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে 35 জনের গড় বয়স বের হবে। তার মানে কি ওই 15,000 স্টুডেন্টের গড় বয়স বের হবে। কারণ কি, ওই 15,000 জনের মধ্য থেকে আমি 35 জন নিয়েছি, এই 35 জন নিয়ে আমি কাজটা করতেছি। স্যাম্পলটা নিতে হবে, নমুনাটা নিতে হবে প্রতিনিধিত্বশীল অংশ থেকে, তার মানে প্রত্যেকটা সাইড থেকে নিতে হবে। আমি শুধু যদি মাস্টার্স পড়ুয়া স্টুডেন্ট 35 জন বা 50 জন নেই, তাহলে কিন্তু কারমাইকেল কলেজের ছাত্রছাত্রীদের গড় বয়স সঠিক তথ্য আসবে না। প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু আমি 5 জন করে নিয়েছিলাম, এটা হলো প্রতিনিধিত্বশীল স্যাম্পল বা নমুনা।
তাহলে কি অনেকগুলোর মধ্য থেকে একটু নিয়ে আমরা যে কাজ করবো, এই একটুটাই হচ্ছে স্যাম্পল বা নমুনা। তো দেখো কোন সমগ্র ঘটে নির্বাচিত অংশকে বলা হয় নমুনা। নমুনা কি হতে হবে? অবশ্যই প্রতিনিধিত্বশীল হতে হবে। কারমাইকেল কলেজের ছাত্রছাত্রীদের গড় বয়স তুমি বের করবা শুধুমাত্র যদি এইচএসসি ফার্স্ট ইয়ারের 50 জন নিয়ে বলো হ্যাঁ গড় বয়স এত, ভুল। প্রত্যেকটা লেভেল থেকে দিতে হবে। এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, প্রত্যেকটা লেভেল থেকে নিবা, নিয়ে একটা পরিমাণ নিবা। এটাই হলো স্যাম্পল প্রতিনিধিত্বশীল। দুই প্রকার, বৃহৎ নমুনা আর কি ক্ষুদ্র নমুনা। নমুনার আকার, নমুনাকে ছোট এন দ্বারা নির্দেশ করা হয়। সমগ্রকের আকার, সমগ্রকে বড় এন দ্বারা নির্দেশ করা হয়। সমগ্রকের আকার নির্দেশ করতে বড় এন, সমগ্রক এটাকে বড় এন, আর নমুনা স্যাম্পলটাকে ছোট এন দ্বারা সাধারণত নির্দেশ করা হয়। ছোট এন এর মান যদি 30-এর সমান বা 30-এর বেশি হয় তাহলে নমুনার আকার বড়। 30-এর সমান বা 30-এর বেশি মানে কি নমুনার আকার বড়, এটা হলো বৃহৎ নমুনা। আর যদি 30-এর কম হয় তাহলে সেটা হলো ক্ষুদ্র নমুনা। নমুনা দুই প্রকার, বৃহৎ নমুনা আর ক্ষুদ্র নমুনা। তুমি 30 জন বা তার বেশি স্টুডেন্ট নিয়ে যদি করো তাহলে বৃহৎ নমুনা, আর 30 জনের কম 20 জন বা 25 জন নিয়ে যদি কাজ করো তাহলে ওটা হলো ক্ষুদ্র নমুনা। আশা করি বুঝেছো তোমরা। তথ্য সংগ্রহ ও তথ্য উপস্থাপন, অধ্যায় 2, তথ্য সংগ্রহ ও তথ্য উপস্থাপন, ডাটা কালেকশন এন্ড প্রেজেন্টেশন। সংগ্রহ ও তথ্য উপস্থাপন, এখান থেকে তথ্য বা উপাত্ত কি, এগুলো সাধারণ থিওরি, তথ্য উপাত্তের বৈশিষ্ট্য, তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা, তথ্যের প্রকারভেদ, মাধ্যমিক তথ্য, প্রাথমিক তথ্য, এগুলো তোমরা পড়ে নিবা। আমার যে টপিক গুলো পড়ানো দরকার আমি সেখানেই যাচ্ছি। দেখো এদিকে আমরা একটু আগে শিখেছিলাম, কি শিখেছিলাম? সমগ্রক। চলক থেকে যদি আমি শুরু করি, তোমাদের চলক যে বৈশিষ্ট্য একক ভেদে পরিবর্তনশীল, ভ্যারিয়েবল, চলক ভ্যারিয়েবল যে বৈশিষ্ট্য একক ভেদে পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। যেমন মানুষের বয়স, এক একজনের বয়স এক এক রকম, মানুষের উচ্চতা, মানুষের ওজন, শ্রমিকদের দৈনিক মজুরি, এক এক শ্রমিকের এক এক রকম মজুরি, এগুলো হলো চলক। তারপরে তথ্য বিশ্ব বা সমগ্রক, একটু আগে আমরা শিখেছি আবারও শিখতেছি, একটু টেনে যাচ্ছি। তথ্য বিশ্ব বা সমগ্রক, পপুলেশন, সবাইকে নিয়ে যে তথ্য, কোন বৈশিষ্ট্যের কোন বৈশিষ্ট্যের অনুকূল সকল এককের পূর্ণ তালিকাকে বলা হয়, কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল সকল এককের পূর্ণ তালিকাকেই বলা হয় তথ্য বিশ্ব। একটু আগে বলেছিলাম যে রংপুর শহরে মনে করো 5,000 রিক্সাওয়ালা আছে, 5,000 জনের দৈনিক আয় বা দৈনিক ইনকাম, ঠিক আছে, এটাই হচ্ছে একটা তথ্য বিশ্ব। আর নমুনা কি? যদি বলা হয় রংপুর সিটিতে রিক্সাওয়ালাদের দৈনিক গড় আয় কত, রিক্সাওয়ালা আছে 5,000 জন, এইখান থেকে তুমি 50 জন রিক্সাওয়ালার আয় জানলা, দৈনিক আয়। 10টা মেইন মোড় থেকে 5 জন করে রিক্সাওয়ালার আয় জেনে নিলাম, 5 × 10 = 50 জনের আয় জেনে 50 জনের আয় যোগ করে 50 দ্বারা ভাগ করলে গড় আয় পাবা। ওইটাই তুমি বলবা হ্যাঁ রংপুর সিটিতে 5,000 রিক্সাওয়ালা আছে, তার মধ্যে এই 50 জন দিয়ে আমরা কাজ করছি, যে গড় আয়টা পেয়েছি মনে করো 400 টাকা, 50 জনের গড়টাকেই আমরা বলবো হ্যাঁ রংপুর সিটি কর্পোরেশনের রিক্সাওয়ালাদের দৈনিক গড় আয় 400 টাকা। অর্থাৎ ওই যে 5,000 জন থেকে 50 জন নিয়েছি, ওইটা হলো নমুনা। তারপরে আসো গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি। গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি কিভাবে আসবে? কোন একটা তথ্য মান একটা তথ্য সারিতে যতবার থাকবে ওই মানের গণসংখ্যা তত, বা এটাকে এইভাবেও বলতে পারো একটা শ্রেণীর মধ্যে যতটা মান পড়ে ওই শ্রেণীর গণসংখ্যা তত, ঠিক আছে। গণসংখ্যাকে বিভিন্ন ভাবে আমরা দেখতে পারি, শ্রেণীবদ্ধ ভাবে দেখতে পারি, আবার সাধারণ বা পৃথক তত্ত্ব আকারেও দেখতে পারি। গণসংখ্যা, তারপরে আসবে গণসংখ্যা নিবেশন। আগে আমরা দেখব গণসংখ্যা। খেয়াল করো, মনে করো 5 জনের বয়স দেয়া আছে 10, 15, 15, 20, 22। এখানে 10 মানটি কতবার আছে এটাকে বলা হয় সাধারণ বা পৃথক তত্ত্ব। 10 মানটি কতবার আছে? একবার, অর্থাৎ 10 এর গণসংখ্যা হচ্ছে 1। 15 মানটি কতবার আছে? দুইবার, 15 এর গণসংখ্যা হচ্ছে 2। একটি মান যতবার থাকে ওই মানের গণসংখ্যা তত। গণসংখ্যার ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির এফ দ্বারা নির্দেশ করা হয়, ফ্রিকোয়েন্সির এফ, ছোট এফ, খেয়াল রাখবা সবসময় ছোট হাতের এফ দ্বারা নির্দেশ করা হয়। আর মোট গণসংখ্যাকে এম দ্বারা, মোট গণসংখ্যা মানে সমগ্রকের মতো বোঝায়, মোট গণসংখ্যা সামেশন এফ বা
এন সবসময় আমরা এন লিখবো, ছোট এন লেখে বড় এনও লেখে, সমস্যা নাই। মোট গণসংখ্যাকে এন দ্বারা নির্দেশ করা হয়। সামেশন এর মানে কি? গণসংখ্যার সমষ্টি, দ্যাট মিনস এন, অর্থাৎ এন বা এন যেটাই লেখো, মোট গণসংখ্যাকে এন দ্বারা নির্দেশ করা হয়। আবার তুমি গণসংখ্যা এইভাবেও দেখতে পারো, গণসংখ্যা নিবেশন যখন আমরা করব তখন গণসংখ্যাটা আরো ক্লিয়ারলি বুঝবা। এখন একটা শ্রেণীর মধ্যে যতটি মান পড়ে ওই শ্রেণীর গণসংখ্যা তত। তো গণসংখ্যা হচ্ছে কোনো বিচ্ছিন্ন তথ্য সারির কোনো মানের পুনরাবৃত্তি হওয়ার প্রবণতা। কোন একটা বিচ্ছিন্ন তথ্য সারির কোনো মানের পুনরাবৃত্তি হওয়ার সংখ্যা বা পুনরাবৃত্তি হওয়ার প্রবণতাই হচ্ছে গণসংখ্যা। বা কোনো অবিচ্ছিন্ন তথ্যচ্ছেদকে শ্রেণীবদ্ধকরণ করা হবে বা শ্রেণীকরণ করা হবে কোনো নির্দিষ্ট শ্রেণীর তথ্য সংখ্যাকে বলা হয় গণসংখ্যা। একটা বিচ্ছিন্ন তথ্য সারি দিয়ে আছে, কোন একটা মানের পুনরাবৃত্তি, যেমন 15 মানটি দুইবার আছে, 15 গণসংখ্যা হলো 2। বা এরকম করে একটা নিবেশনে মনে করো 40টা মান দেয়া আছে, শ্রেণীকরণ করা হয়েছে। শ্রেণী মনে করো 20 থেকে 30-এর মধ্যে মান আছে 5টা, 30 থেকে 40-এর মধ্যে মান আছে 7টা, 40 থেকে 50-এর মধ্যে মান আছে 3টা। তার মানে কি শ্রেণীকরণ করে আমরা দেখছি 20 থেকে 30-এর মধ্যে মান কয়টা? 5টা। মনে করো 22, 23, 21 এরকম 5টা মান ছিল। 20 থেকে 30-এর মধ্যে মান আছে 5টা। তার মানে কি একটা শ্রেণীতে যতটা মান পড়ে ওই শ্রেণীর গণসংখ্যা তত। এটা হলো অবিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে, এটা হলো বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে। আমরা আরো প্র্যাকটিক্যালি শিখবো গণসংখ্যা নিবেশন আলোচনা করতে গিয়ে। খেয়াল করো, গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা টেবিল, গণসংখ্যা সারণী, গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা বিন্যাস, গণসংখ্যা বিন্যাস, গণসংখ্যা সারণী, ফ্রিকোয়েন্সি টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটাই বলো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিল। খেয়াল করি, মনে করো 20, 18, 17, 36, 38, 42, 47, 40, 51, 51 পর্যন্ত না গেলাম, 17, 23, 26 ইত্যাদি ইত্যাদি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা নিলাম, মনে করো 26 রাখলাম না। দেখো সবচেয়ে ছোট মান কত আছে, খেয়াল করো তো। জানি সবচেয়ে ছোট মান কত আছে? 17 মনে হয়। হ্যাঁ, সবচেয়ে বড় মান কত আছে? 47। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটাকে আমরা টালি বলি, টালিটা আমরা পরে শিখবো। তারপরে দেখাচ্ছি, দেখো গণসংখ্যা ফ্রিকোয়েন্সি। দেখো 20, 18, 20 কোথায় পড়ে? এই জায়গায়। 18 কোথায়? এই জায়গায়। 17 কোথায়? এই জায়গায়। 36 কোথায়? এই জায়গায়। 38 এই জায়গায়। 42 এখানে, 47 এখানে, 40 এখানে, 17 এখানে, 23 এখানে। তাহলে দেখো এই 10 থেকে 20-এর মধ্যে কয়টা দাগ আছে? 3টা, অর্থাৎ এই শ্রেণীর গণসংখ্যা 3। 20 থেকে 30-এর মধ্যে কয়টা আছে? 2টা। 30 থেকে 40-এর মধ্যে 2টা। 40 থেকে 50-এর মধ্যে 3টা। 1, 2, 3। তাহলে মোট গণসংখ্যা n ইকুয়াল 3, 2, 5, 5, 10। এটা হচ্ছে গণসংখ্যা বিন্যাস। দেখো গণসংখ্যা বিন্যাস করলাম, প্লাস গণসংখ্যা নিবেশন, প্লাস গণসংখ্যাও দেখানো হইলো। একটা শ্রেণীতে যতটা মান থাকে ওই শ্রেণীর গণসংখ্যা তত। গণসংখ্যা নিবেশনের উপাদান সমূহ আলোচনা। গণসংখ্যা নিবেশনের উপাদান সমূহ, প্রথমত বা শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল সি দ্বারা নির্দেশ করা হবে। শ্রেণী ব্যাপ্তি 3 ধরনের, যথা সমশ্রেণী ব্যাপ্তি, প্রান্ত খোলা বা মুক্ত প্রান্ত শ্রেণী ব্যাপ্তি। মুক্ত প্রান্ত, সমশ্রেণী ব্যাপ্তি। সমশ্রেণী ব্যাপ্তি হচ্ছে শ্রেণী ব্যবধান সমান, মনে করো 20 থেকে 30,
30 থেকে 40, 40 থেকে 50। দেখো এটার ব্যবধান কত? এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। নিম্ন সীমা উচ্চ সীমার ব্যবধান কত? 10। এটার ব্যবধান কত? 10। এটার ব্যবধান কত? 10। অসম শ্রেণী ব্যক্তি 20 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে মনে করো 50। এক একটা এক এক ব্যবধান, সমান ব্যবধান নয়। এগুলো সবগুলোর ব্যবধান 10। আর এগুলোর এক একটা এক এক ব্যবধান, সমান ব্যবধান নয়, সবগুলোর ব্যবধান সমান নয়। দ্যাট মিনস অসম শ্রেণী ব্যক্তি। আর প্রান্ত খোলা বা মুক্ত প্রান্ত শ্রেণী ব্যক্তি হচ্ছে মনে করো 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে নাই। প্রথমটা নিম্ন সীমানায়, শেষটার উচ্চ সীমানায়, দুই মাথা বা দুই প্রান্ত খোলা, এটাকে বলা হয় প্রান্ত খোলা। দুই পদ্ধতিতে করা হয়, যথা অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। ইনক্লুসিভ মেথড আর এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ। ইনক্লুসিভ মেথডটা কি খেয়াল করো। ইনক্লুসিভ মেথড হচ্ছে মনে করো 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39 এরকম। আর বহির্ভুক্ত হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 ইত্যাদি ইত্যাদি। দেখো এখানে এটা একটা শ্রেণী, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। নিম্ন সীমা উচ্চ সীমা, অর্থাৎ এগুলো নিম্ন সীমা আর এগুলো হলো উচ্চ সীমা। তাহলে একটার উচ্চ সীমার পর একটা নিম্ন সীমা কিন্তু একই নয়, আলাদা। 19, 20, 29, 30, 39, এটা হলো 40 নিচেরটা। তো এখানে যদি নিবেশনের মান থাকে 18, তাহলে তত সারিতে যদি মান 18 থাকে তাহলে এইখানেই পড়বে। 19 থাকলেও এইখানে পড়বে, 19 তো নিচে নাই। 10 থাকলেও এখানে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এখানে পড়বে। তাহলে 10 থেকে 19 ব্যবধান কত বলতো দেখি? 10 থেকে 19 এটার শ্রেণী ব্যবধান কত বলতো দেখি? 10। কারণ 10 ও এখানে, 19 ও এখানে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 10 ও এখানে কাউন্ট হবে, 19 ও এখানে কাউন্ট হবে, এখানেই কাউন্ট হবে। 10, 19 এবং মাঝেরগুলো সবই। আর এখানেও ব্যবধান কিন্তু 10। কারণ কি? 20 মান থাকলে 20 কিন্তু এখানে কাউন্ট হবে না, 20 কাউন্ট হবে নিচে, এখানে 19 পর্যন্তই কাউন্ট হবে। দেখো এক শ্রেণীর উচ্চ সীমা, তারপরে নিম্ন সীমা একই। এটা হলো বহির্ভুক্ত বা বহির্ভূত। বহির্ভূত, বহির্ভুক্ত বা বহির্ভূত, বহির্ভুক্ত বা বহির্ভূত। তাহলে এক শ্রেণীর উচ্চ সীমা, তারপরে নিম্ন শ্রেণীর নিম্ন সীমা যদি আলাদা হয় সেটা অন্তর্ভুক্ত। আর এক শ্রেণীর উচ্চ সীমা তারপরে নিম্ন সীমা যদি একই হয় সেটাকে বলা হয় বহির্ভুক্ত পদ্ধতি। এটা খেয়াল রাখবে। এটা দুই ধরনের, শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা। আমি বারবারই যেটা বলতেছিলাম, দেখো শ্রেণী মনে করো 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। শ্রেণী সীমা, নিম্ন সীমা আর উচ্চ সীমা। দেখো এটা নিম্ন সীমা, এই শ্রেণীর নিম্ন সীমা কত? 20, উচ্চ সীমা কত? 30। এটা নিম্ন সীমা কত? 30, উচ্চ সীমা কত? 40। এটা নিম্ন সীমা কত? 40, উচ্চ সীমা কত? 50। খেয়াল করি, এটা নিম্ন সীমা উচ্চ সীমা। তারপরে শ্রেণী কি? প্রকৃত শ্রেণী, প্রকৃত শ্রেণী বা শ্রেণী সীমানা, এটা আবার কি? খেয়াল করো, শ্রেণী মনে করো 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39। এটা কি অন্তর্ভুক্ত পদ্ধতি না বহির্ভুক্ত পদ্ধতিতে আছে? কথা বলো। ইয়েস, অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি কোশ্চেনে দেয়া থাকে আমাকে যদি মধ্যমাপ, প্রচুরক, চতুর্থক, দশমক, শতমক এগুলো আইটেম নির্ণয় করতে বলে, বা যে কোনো গ্রাফ অঙ্কন করতে বলে, চিত্র অঙ্কন করতে বলে, আয়তলেখ বা গণসংখ্যা বহুভুজ বা গণসংখ্যা রেখা বা অজীব রেখা, যে কোনো চিত্র অঙ্কন করতে বলে, অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে কখনো এটা আসে না, বহির্ভুক্তে পরিণত করে নিতে হয়। কিভাবে করব? অর্থাৎ ওই শ্রেণীটাকে বলা হয় প্রকৃত শ্রেণী বা শ্রেণী সীমানা। প্রকৃত শ্রেণী বা শ্রেণী সীমানা কিভাবে আসবে? এখানে তাকাও, এটা একটা শ্রেণী, উচ্চ সীমা কত এখানে? পরেরটা নিম্ন সীমা, পরেরটা নিম্ন সীমা কত?
20। তাহলে একটার উচ্চ সীমা তারপর একটা নিম্ন সীমার ব্যবধান কত? 1। 1, ওই 1 কে 2 দ্বারা ভাগ করো। এক শ্রেণীর উচ্চ সীমা তারপরে শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানকে 2 দ্বারা ভাগ করবা, কত হবে? 0.5, তাই না? এই 0.5 অর্থাৎ এক শ্রেণীর উচ্চ সীমা তারপরে শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান যত, পার্থক্য যত, সেই ব্যবধানকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল নিম্ন সীমাগুলোর সাথে বিয়োগ উচ্চ সীমাগুলোর সাথে যোগ করতে হবে। তাহলে হাফ যদি আমি 10-এর সাথে মাইনাস করি কত হবে? 9.5। এটার সাথে প্লাস করলে কি হবে? 19.5। মাইনাস করো হাফ, 19.5, 29.5, 29.5, 39.5। দেখো তো এক শ্রেণীর উচ্চ সীমা তারপর নিম্ন সীমা কি একই আসছে না? এখন বহির্ভুক্ত হয়েছে না? কথা বলো। এইটাই হলো প্রকৃত শ্রেণী বের করার উপায়। এক শ্রেণীর উচ্চ সীমা ও তারপরের শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানকে, এক শ্রেণীর উচ্চ সীমা ও তারপরের শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল নিম্ন সীমা সমূহের সাথে বিয়োগ ও মেইনলি গণসংখ্যা নিবেশনের মেইন সিএল হচ্ছে শ্রেণী টালি গণসংখ্যা। এটা হলো মেইন গণসংখ্যা নিবেশন তৈরি করো, মানে এই তিনটা। টালি চিহ্ন, ট্যালি মার্ক। মনে করো কোন একটা শ্রেণীতে মান পড়ছে 12টা, যদি এইভাবে দাগ দাও কাউন্ট করতে কি সমস্যা হবে না? গণনা করতে সমস্যা হবে। মনে করো 20 থেকে 30 শ্রেণীর মধ্যে পর্যায়ক্রমে মান আসতেছে, 12টা মান আছে, তাহলে কি করবা তুমি? মনে করো 20 থেকে 30 মানে 21 মান পাইলে, এখানে 21 এখানে কেটে তুমি এখানে একটা দাগ দিলা। তারপরে মনে করো কোথাও যা 23 পেলে আবার দাগ দিলা, আবার কোথাও 27 পেলে দিলা, আবার এইদিকে এসে মনে করো 29 পেলে দিলা, এরপরে 28 পেলা। আবার এইভাবে না, 4-4 বার 5টার ক্ষেত্রে এইরকম করে গুচ্ছ টান দিতে হবে, পঞ্চমটা এরকম ক্রস হবে। আমরা কি করি? এইভাবে দিয়ে পঞ্চমটা এইভাবে দিয়ে, এটা ভুল, খেয়াল করবা। এটা কিন্তু কেটে দেওয়া, এই পাশ থেকে এটা ভুল, এটা হলো সঠিক, এটা হলো সঠিক, খেয়াল রাখবা। 5টা হইলো। আবার যদি নতুন একটা গুচ্ছ, আবার যদি এরকম মান আরেকটা পাও, তখন আবার এই যে একটু স্পেস দিবা, একই স্পেসে রাখবা না, একটু স্পেস বেশি করে দিবা। আলাদা গুচ্ছ মানে একটু গ্যাপ বেশি দিবা। আবার এরকম হইলো, আবার শুরু, আবার হইলো, আবার। কারণ ইজিলি আমি বলতে পারতেছি 3-5 15 আর 2 17, এইভাবে কাউন্ট করতে পারবো। যদি এইভাবে দেয় তাহলে তো কাউন্ট করতে সমস্যা। এইভাবে নয়, টালি চিহ্ন মার্কিং করা হয় এইভাবে। মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, মধ্যমান, মিড পয়েন্ট বা মিড ভ্যালু, এটাকে এক্স দ্বারা নির্দেশ করা হয়। মধ্যবিন্দু এক্স ইজ ইকুয়াল নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। দেখো এরকম করে যদি আমার কোনো কোশ্চেনে মধ্যবিন্দু প্রয়োজন হয় কোনো কাজে, তখন আমরা ইজিলি মধ্যবিন্দু বের করতে পারবো। এটা মনে করো শ্রেণী 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 ইত্যাদি ইত্যাদি। বা এটা একটু উল্টাপাল্টা দিচ্ছি, 50 থেকে 60 এতটুকু দিলাম। আমি মনে করো মধ্যবিন্দু বের করব বা মধ্যমান বের করব এক্স। কিভাবে আসবে? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2, 20 যোগ 30 ভাগ 2। 50 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 25। 30 যোগ 50 ভাগ 2 কত হবে? 80। 30 থেকে 50 দিছি, সমস্যা কি? অসম দিছি। এটা কি 30 যোগ 50 ভাগ 2 কত হবে? 30 আর 50 80, 80 কে 2 দ্বারা ভাগ করলে হবে 40। 50 যোগ 60, কি বুঝতেছো? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2।